আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি নটরডেম কলেজ রিলেটেড ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার মান বন্টন নিয়ে, যে কত মার্ক কি আসে, কত মার্কে পরীক্ষা হয়, এই সমস্ত বিষয় নিয়ে। তো ভিডিওর একদম শুরুতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমি জানি না নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার মান বন্টন কী হবে। আমি জানি না কি হয়েছে এর আগের বছরগুলোতে, সেটা আমি জানি। প্রত্যেক বছর নটরডেম কলেজের কিছু না কিছু সারপ্রাইজিং ফ্যাক্টর বা এক্স ফ্যাক্টর থাকে। পরীক্ষা হলে যাওয়ার আগ পর্যন্ত কেউ সেটা বুঝতে পারে না, অর্থাৎ তারা আগে থেকে বলে দেয় না যে এবছর এমসিকিউ করবো, শর্ট কোশ্চেন করবো, নাকি দুটোই করবো, নাকি রিটেন করবো, না কি করবো, নোবডি নোজ। প্রিলিমিনারি এবং ফাইনাল দুই ভাগেও তারা পরীক্ষা নিতে পারে চাইলে, হলে ক্রসের মতো। ভাইভা হতেও পারে, নাও হতে পারে। এই জিনিসগুলো নিয়ে প্রচুর আসলে তারা একটা মিস্ট্রি রাখার ট্রাই করে। বাট এ যাবৎকালে যে ধরনের প্রশ্ন নটরডেমে পরীক্ষায় এসছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলাপ হবে ইনশাল্লাহ। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে, এবং আমি একজন এক্স নটরডেমিয়ান। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম কথা ভাইয়া, নটরডেম কলেজের ভর্তি পরীক্ষায় সবসময় যেটা সবচেয়ে বেশি সংখ্যক বার দেখা গেছে সেটা হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। 4টা করে অপশন দেওয়া থাকে এবং সেই 4টা অপশনের মধ্যে থেকে একটা অপশন বেছে নিতে হয়। তোমরা এসএসসিতে যেরকম দিয়েছো সেরকম। এই এমসিকিউটা মোটামুটি সব বছরই আসছে। আমি যেবার পরীক্ষা দিতে গিয়েছিলাম সে বছর এমসিকিউ ছিল, এবং এমসিকিউটা আমার বছর যেটা ছিল সেটা আমি তোমাদের একটু দেখাই। এটা মনে করো খাতা, হ্যাঁ, মানে শিট। এইখানে কোয়েশ্চেনগুলো ছিল, অপশন ছিল, কোয়েশ্চেন অপশন ছিল। এই শিটের একদম নিচে এরকম একটা টেবিল ছিল, যেখানে হচ্ছে তোমার এরকম ভাগ ছিল, হ্যাঁ, যে 1 এখানে অ্যান্সার, 2 এখানে অ্যান্সার, 3 এখানে অ্যান্সার। তো সেইখানে আমাদেরকে বৃত্ত ভরাট করতে হয়েছিল সঠিক অপশনটাতে। ঠিক আছে, এবিসিডি অপশন ছিল, সেই জায়গাতে বৃত্ত ভরাট করতে হয়েছিল। উপরে কোয়েশ্চেন, নিচেই অ্যান্সার। এভাবে আমাদেরকে ওএমআর স্টাইলে বৃত্ত ভরাট করতে হয়েছিল। ঠিক আছে, এটা ছিল আমার বছর। মাঝে মধ্যে তারা যেটা করে যে এই ওএমআরটা এখানে না দিয়ে আলাদা একটা শিটে দেয়, ডিফারেন্ট একটা শিটে দেয়। মাঝে মধ্যে তারা আবার এই অপশনের মধ্যেই তারা গোল্লা দিয়ে দেয়, ওর মধ্যেই তো দাগাতে বলে। 3 ধরনের হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে সেকেন্ড বহুল প্রচলিত যেটা, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন অ্যান্সার। আমার বছরও শর্ট কোশ্চেন অ্যান্সার আসছিল। আমার বছর এমসিকিউ আসছিল সম্ভবত 20টা এবং শর্ট কোশ্চেন অ্যান্সার আসছিল 20টা। আচ্ছা, ভালো কথা। এই এমসিকিউ গুলা প্রত্যেকটা সাধারণত 1 মার্ক করে হয়ে থাকে। ঠিক আছে, 1 মার্কের বেশি এমসিকিউ আসতে দেখা যায় নাই। এবং শর্ট কোশ্চেন অ্যান্সার গুলা সাধারণত 2 মার্ক করে হয়ে থাকে। অর্থাৎ যখন কোশ্চেন অ্যান্সার, শর্ট কোশ্চেন অ্যান্সার থাকে, সেটা 2 মার্কের প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তো 2 মার্কের প্রশ্ন কি ভাইয়া 2 মার্কের যে এসএসসিতে যেভাবে লিখেছি সেভাবে লিখবো না? প্রথমত আমার বার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে লেখার জায়গায় ছিল না। অর্থাৎ এরকম ভাবে কোয়েশ্চেন এবং এই নিচে ছোট্ট একটা বক্স, এর মধ্যে অ্যান্সার দিতে হবে। অর্থাৎ এখানে 1 লাইনই লেখা যাবে ভাইয়া, এর বেশি লেখার সুযোগ নেই। এবং তারা টু দি পয়েন্ট অ্যান্সারটাই চাচ্ছে। কোনো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আমার হয়েছিল 1 শব্দ, কোনো কোনোটা 1 লাইন। 1 শব্দ বা 1 লাইনের অ্যান্সার, এটাতেই 2 মার্ক। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলা কি টাইপের প্রশ্ন হয় ভাইয়া? মাঝে মধ্যে ডিরেক্ট প্রশ্ন হয়, মাঝে মধ্যে সমীকরণ লিখতে বলে কেমিস্ট্রির, মাঝে মধ্যে ম্যাথ করতে বলে। ম্যাথটা 1 লাইনের ম্যাথ হতে পারে, একটু বড় হতে পারে, বাট ওখানে ধরবে এরকম ম্যাথই দিবে। ঠিক আছে, ফিজিক্সের ম্যাথ হতে পারে, কেমিস্ট্রির সমীকরণ হতে পারে, ফিজিক্সের সংজ্ঞা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার আসার মতো এনিথিং। তো সেই শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো 2 মার্ক করে হয়। ওকে, এবং এটাও বহুল প্রচলিত একটা ব্যাপার, মাঝে মধ্যে আসতে দেখা গেছে। তো এনডিসি যেটা করে যে ম্যাক্সিমাম কেসে এই দুইটার মধ্যে তারা ইচ্ছা মতো পারমুটেশন কম্বিনেশন করে। অর্থাৎ শুধু এমসিকিউ আসতে পারে, শুধু শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ বেশি শর্ট কোশ্চেন কম আসতে পারে, এমসিকিউ কম শর্ট কোশ্চেন বেশি আসতে পারে, এমসিকিউ শর্ট কোশ্চেন সমান সমান আসতে পারে। যেমন আমার বার 20টা ছিল, বাট যেহেতু 20টা এমসিকিউ 20 মার্ক আর 20টা শর্ট কোশ্চেন 40 মার্ক, 40 আর 20 টোটাল 60। এই জায়গাটাতে এনডিসি একটু কনসিস্টেন্ট, সেটা হচ্ছে তারা ম্যাক্সিমাম বছরেই 60 মার্কের পরীক্ষা নিয়ে থাকে এবং এর সময় থাকে হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার। ঠিক আছে, 1 ঘন্টার পরীক্ষা, 60 মার্কের পরীক্ষা, এটা তারা এনশিওর করার চেষ্টা করে। সেটাও দের ইজ নাথিং ফিক্সড। ওকে, নেক্সট রিসেন্ট ইয়ারগুলোতে, আমি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এই জিনিস আসতে দেখা যায় না বেশি একটা, বাট আমি পরীক্ষা দেওয়ার পর থেকে এই জিনিসটা আসতে শুরু করছে। সেটা হচ্ছে প্যারাগ্রাফ আকারের কোয়েশ্চেন অ্যান্সার। প্যারাগ্রাফের মধ্যে কি কি আসতে পারে ভাইয়া? এই জায়গাটাতে তারা বেশিরভাগটাই তারা টার্গেট করেছে হচ্ছে বাংলা এবং ইংলিশকে। হ্যাঁ, অর্থাৎ বাংলা এবং ইংলিশের কিছু তারা ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে বলছে। অর্থাৎ অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিটারালি যেটা, সেটাও হতে পারে। বাংলায় একবার একটা ভাব সম্প্রসারণ লিখতে বলেছে তারা, এবং একটা স্পেস দিয়েছে, ওর মধ্যে লিখতে হবে ছোট করে সংক্ষেপে। গত বছর বা তার আগের বছর সম্ভবত সারাংশ বা সারমর্ম যে কোনো একটা কিছু এসছে, সম্ভবত সারাংশ।
ছোট্ট করে সারাংশ লিখবা, বই যেভাবে এসএসসিতে যেভাবে লিখছো, একটা একটা প্যাসেজ দিছে তারা, সেই প্যাসেজের সারাংশ তোমাকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? এই জাতীয় প্রশ্ন, তো ভাব সম্প্রসারণ, সারাংশ, অনুচ্ছেদ, এই জাতীয় প্রশ্ন রিসেন্ট বছরগুলোতে আসতে দেখা গিয়েছে। সুতরাং এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারাগ্রাফ কোয়েশ্চেন অ্যান্সার টাইপের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আসলে এগুলোর মার্ক 3 থেকে 5 মার্কের মধ্যে ভ্যারি করে, ঠিক আছে? মাঝে মধ্যে 3 মার্কের প্রশ্ন হয়, যেমন একটা সারাংশ ছোট্ট করে লিখবা 3 মার্ক, আবার মাঝে মধ্যে যেমন ভাব সম্প্রসারণটা যে বছর আসছিল সেটা 5 মার্ক। আচ্ছা, একটা কথা এখানে, একটা ইম্পর্টেন্ট কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা এই যে যখনই শুনো সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ আসবে, তখন তোমরা মনে করো যে ব্যাকরণ বইতে যত সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ আছে সব মুখস্থ করা শুরু করি আল্লাহর নামে, বাট এটা করো না। তুমি চেষ্টা করবা কি, হ্যাঁ পড়ো, পড়ে ওটা নিজের মতো করে লেখার চেষ্টা করো, তো না মুখস্থ করে ভাইয়া, এইটা খুব জরুরি। কেন জানো? কারণ ওখানে যেটা আসবে না ওটা কমন পড়ার সম্ভাবনা খুবই কম। যে সারাংশটা আসছে রিসেন্ট ইয়ারে সেটা কোনো বইতে ছিল না, ওরা একটা প্যাসেজ আউট অফ সামওয়্যার বা নিজেরা বানিয়ে সেখানে দিয়েছেন, সেইখান থেকে সারাংশ লিখতে বলছে তোমাকে, বুদ্ধি খাটিয়ে। সারাংশ কি? একটা প্যাসেজকে সংক্ষেপে লেখা। ভাব সম্প্রসারণ কি? একটা লাইনকে ব্যাখ্যা করা। অনুচ্ছেদ কি? একটা টপিক সম্পর্কে কিছুক্ষণ 2, 4, 5 লাইন 10 লাইন লেখা। এই জিনিসগুলো তোমার মধ্যে আছে কিনা, তো তুমি নিজের সৃজনশীলতা দিয়ে লিখতে পারো কিনা সেটা তারা জাজ করার চেষ্টা করছেন। অর্থাৎ এখানে মুখস্থ করে এসে লিখে দিব এরকম ধ্যান ধারণা থাকলে ভাইয়া নটরডেম তোমার জন্য না, ঠিক আছে? এই সুযোগটা তারা দিচ্ছেন না। এই সুযোগটা এসএসসিতে ছিল, এবং সেই জন্যই তারা এসএসসির মার্কসকে এখানে যোগ্যতার মানদণ্ড হিসেবে রাখছে না, তারা নটরডেমের মার্কসকে যোগ্যতার মানদণ্ড হিসেবে সেট করেছে, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলা মোটামুটি ওভারঅল এসে থাকে, আর এর বাইরে খুব বেশি প্যাটার্ন এখনো পর্যন্ত দেখা যায় নাই, হয়তো দেখা যাবেও না ইনশাল্লাহ। লাস্ট ভাইভা, লাস্ট ইয়ার ভাইভা হয় নাই, টু মাই সারপ্রাইজ। আমি খুবই সারপ্রাইজ ছিলাম, খুবই শকড ছিলাম। প্রথমবার যখন সার্কুলার বের হয় সেখানে ভাইভা নিয়ে কিচ্ছু বলা ছিল না। আমি তারপরও পোলাবানকে বলছি যে ভাইয়া প্লিজ, আমার কোর্সে যারা গত বছর করছে তারা জানে যে ভাইয়া প্লিজ ভাইবার জন্য তোমরা মেন্টালি রেডি থাকো, ভাইবার জন্য আলাদা প্রস্তুতি নাই, মেন্টালি রেডি থাকো, আমি শিওর ভাইভা হবে। বাট শেষ মতো ভাইভা হয়ই নাই। খুবই সারপ্রাইজিং একটা বিষয় ছিল। এই একটা সারপ্রাইজিং বিষয় ছিল গত বছর। আরেকটা সারপ্রাইজিং বিষয় ছিল আমার জন্য, সেটা হচ্ছে নটরডেম কলেজ এবং হলি ক্রস সেন্ট জোসেফ কলেজের পরীক্ষা একই দিনে দিছে, নটরডেম এবং সেন্ট জোসেফ। তো নটরডেম সেন্ট জোসেফ অনেকেই দুই জায়গাতে পরীক্ষা দিতে চায়, তো কারো কারো শিফট এবং টাইম একদম সেম হয়ে গিয়েছিল। টু মাই আটার সারপ্রাইজ, আমি আগে থেকে বলতেছিলাম টেনশন করো না, যেহেতু এই সপ্তাহে আগে সেন্ট জোসেফের ডেট দেয়, তো আমি বলছিলাম যে যেহেতু সেন্ট জোসেফ এই সপ্তাহে, তাহলে নটরডেম আগামী সপ্তাহে হবে। সো আই ওয়াজ লাইক, আমি শিওর এটা হবে। বাট টু মাই সারপ্রাইজ, নটরডেম এবং সেন্ট জোসেফ একই সপ্তাহে, মানে একই উইকেন্ডে পরীক্ষা দিয়ে দেয়, এবং অনেকেরই সেম ডেটে পরীক্ষা পড়ে। যাই হোক, সেটা সলভ করা গিয়েছিল পরে। সেন্ট জোসেফে বা নটরডেমে পরীক্ষা ফোন দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করলে তারা পরীক্ষার টাইমটা চেঞ্জ করে দিয়েছিল, অন্য শিফটে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিল। তো এরকম সারপ্রাইজিং এলিমেন্ট থাকে প্রত্যেক বছর। নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এরকম সারপ্রাইজ করে দেয়। হলি ক্রসে যেমন হঠাৎ করে গত বছর থেকে নাকি তার আগের বছর থেকে বললো যে প্রিলিমিনারি এবং ফাইনাল দুটো করে পরীক্ষা হবে। তো এটা মানে আমি লিটারালি অবাক ছিলাম, মানে আমি ভুলেও গেছিলাম যে এটা যে মানে হওয়া পসিবল। হ্যাঁ, তো এটা এরকম হতে পারে। তো এই জন্য বললাম, এনডিসি যদি হঠাৎ করে বলে এই বছর যে প্রিলিয়ার ভাইভা হবে, প্রিলিয়ার রিটেন হবে, রিটেন ভাইভা হবে, যে কোনো কিছু বলতে পারে তারা, ঠিক আছে? তো ভাইভাতে কি কি কত মার্ক থাকে, কি মার্ক থাকে, নোবডি নোজ। এটা তো কমপ্লিটলি স্যারদের হাতে থাকে, তুমি যাবা ভাইভা দিবা, তোমার পারফরমেন্স অনুযায়ী তারা একটা মার্কস দিয়ে দিবেন। তো মাঝে মধ্যে ভাইভা একই সাথে রিটেন পরীক্ষার সাথে একই সাথে হয়, মাঝে মধ্যে আলাদা দিনে হয়। যেমন আমার সময় আলাদা দিনে হয়েছিল। প্রথমে আমরা রিটেন পরীক্ষা দিয়েছি, সেখান থেকে যারা চান্স পেয়েছি তারা ভাইভা দিয়েছি। আর অনেক সময় তার আগের বছরগুলোতে যেটা হয়েছে, রিটেন এবং ভাইভা একই সাথে হয়েছে। অর্থাৎ রিটেন দিতে গিয়েছে স্টুডেন্টরা, রিটেন পরীক্ষা শেষ, একটা সিরিয়াল করে ভাইভা দিয়ে দিয়ে একজন একজন করে হচ্ছে বাসায় পাঠিয়ে দিয়েছে। এই সেম জিনিসটা সেন্ট জোসেফেও হয়ে থাকে। আমি সেন্ট জোসেফ পরীক্ষা দিয়েছিলাম, সেখানে প্রথমে রিটেন, তারপরে বের হয়ে ভাইভা দিয়ে বাসায় আসতে হয়। ওকে, সো এরকমটা হতে পারে। সো টাইম থাকে হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার। মার্কস থাকে হচ্ছে 60। নেগেটিভ মার্কিং এ যাবৎকালে কখনো ছিল না, বাট পরীক্ষার প্রশ্নটা পেয়ে উপরে একটু পড়বা নির্দেশনাগুলো। যদি নেগেটিভ মার্কিং কথা লেখা থাকে তাহলে কিন্তু আছে, সাবধান অ্যান্সার করবা, নাহলে সব দাগাবা, ঠিক আছে? ক্যালকুলেটর অ্যালাউড কিনা, এই আর একটা ভাই খুবই বিপদের প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা আসলেই আমি কনফিউজড হয়ে যাই যে কি উত্তর দিব। নটরডেমে ক্যালকুলেটর অ্যালাউড কিনা ভাইয়া? নটরডেমে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই যে নটরডেমে ক্যালকুলেটর অ্যালাউড কিনা। আমি যেবার পরীক্ষা দিয়েছি, সেবার আমি সেকেন্ড ডের ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছি। অর্থাৎ আমার পরীক্ষার আগে 3 শিফটের পরীক্ষা হয়ে গিয়েছিল। তা আমার বন্ধুবান্ধব, পরিচিত জন, আত্মীয় স্বজন ছিল সেই 3 শিফটে। তাদের থেকে আমরা যে তথ্য পেয়েছিলাম, সেই তথ্যের মধ্যে আবার 2-3 রকমের তথ্য ছিল। কেউ কেউ বলেছে কোনো ক্যালকুলেটর অ্যালাউ করে নাই, মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে নাই, এবং নর্মাল ক্যালকুলেটর অ্যালাউ করে নাই, যেটাকে আমরা মুজি দোকানের ক্যালকুলেটর বলি। কেউ কেউ বলেছে সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে নাই, কিন্তু মুজি দোকানের ক্যালকুলেটর অ্যালাউ করছে, নর্মাল ক্যালকুলেটর অ্যালাউ করছে। কেউ কেউ বলছে আমি সায়েন্টিফিক এবং নর্মাল ক্যালকুলেটর দুটো নিয়ে পরীক্ষা দিয়েছি, আমাকে কিছুই বলে নাই।
গেল। তা আমরা যেদিন গেলাম তা আমি কি করব, আই হ্যাড মেন্টাল প্রিপারেশন ফর অল থ্রি, যে মুদি দোকানেরটা দিয়েও পরীক্ষা দেওয়া লাগতে পারে, সায়েন্টিফিক দিয়েও পরীক্ষা দেওয়া লাগতে পারে, ছাড়াও পরীক্ষা দেওয়া লাগতে পারে, ঠিক আছে। এবং আমি গেলাম, আমি সায়েন্টিফিক এবং নর্মাল ক্যালকুলেটর দুটোই আমার সাথে ছিল, আমি গেলাম, আমাকে কিছুই বলা নাই, আমি পরীক্ষা দিয়ে চলে আসছি। বাট মজার ব্যাপার হচ্ছে যেই শিফটে যে ধরনের প্রশ্ন ওনারা সেইভাবে এটাকে যাচাই করেন। অর্থাৎ তুমি যদি দেখো যে তোমার শিফটে ক্যালকুলেটর অ্যালাউ করছে না, তার মানে ওই শিফটে ক্যালকুলেটর ছাড়াই অ্যান্সার করা যাবে। যদি তুমি দেখো তোমার শিফটে ক্যালকুলেটর অ্যালাউ করছে সায়েন্টিফিক, তার মানে ওখানে কোয়েশ্চেন এমন এসছে যেটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া সলভ করা পসিবল না। তুমি যদি দেখো যে তোমার এখানে ক্যালকুলেটর অ্যালাউ করছে কিন্তু সায়েন্টিফিক অ্যালাউ করছে না, তার মানে হচ্ছে তারা এমন কিছু জাজ করার ট্রাই করছে যেটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া করা যায় বাট নর্মাল ক্যালকুলেটর লাগে। সো ইটস টোটালি আপ টু দেম। মানসিক প্রিপারেশন নেওয়ার সময় মনে রাখবা হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। যেখানে হাত দিয়ে ক্যালকুলেশন করা যায়, যেগুলো হাত দিয়ে ক্যালকুলেশন করা যায় হাতে হাতে, মাথায় মাথায়, মেন্টালি, সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করতে হবে। আমার এই কোর্সে যেমন 10 ডেমো এক্সাম আছে, এগুলো ক্যালকুলেটর ছাড়া দেয়ার। বাট না পারলেই একদমই মানে অ্যাবসার্ড জিনিসপাতি ক্যালকুলেটর ছাড়া হবেই না ভাইয়া, সেগুলো তো আমরা ক্যালকুলেটর দিয়ে করবো এবং সেগুলো পরীক্ষায় আসলেও ক্যালকুলেটর অ্যালাউ করবে, ঠিক আছে। সো সিম্পল হিসাব হচ্ছে তোমাকে যদি অ্যালাউ না করে তার মানে ক্যালকুলেটর ছাড়া ওই পরীক্ষা দেওয়া সম্ভব, এটা বিশ্বাস করবা জাস্ট, আর কিছু বিশ্বাস করতে হবে না, ঠিক আছে। সো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। নটরডেম কলেজের পরীক্ষার মানবন্টন সম্পর্কে আমি আসলে কিছু জানি না, এই যাবৎকালে যেগুলো আসছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু জানালাম। আশা করি তোমরা কিছুটা হলেও এর থেকে উপকৃত হবে। এরকমভাবেই আমার একটা গাইডলাইন কোর্স আছে যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে আলাদা আলাদা করে আলাপ করেছি এবং ডেমো এক্সাম রেখেছি 10 সেট, মক ভাইভা ডেমো ভিডিও রেখেছি যেখানে আমরা একজন স্টুডেন্টের সাথে ভাইভা প্র্যাকটিস করে দেখিয়েছি তোমাদেরকে যে কেমন ভাইভা দেওয়া উচিত। একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে যেখানে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারবে, তোমাদের প্রবলেমসের কথা জানাতে পারবে, জিজ্ঞাসাগুলো জানাতে পারবে এবং অনেক কোয়েশ্চেন্স থাকে যেগুলো আসলে তোমরা আমাদেরকে করতে চাও। এবং মাঝে মধ্যে আমরা লাইভ 1-to-1 জুম সেশনসও করবো, 1-to-1 না, 1-to-all জুম সেশনস করবো যেখানে তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমরা এই কোর্সটা নিতে পারো। এটা 550 টাকা দাম মাত্র, খুবই সস্তা জিনিস, বাট কোয়ালিটি ইনশাল্লাহ এনশিওর করার চেষ্টা করেছি। গত বছর কিন্তু 500+ স্টুডেন্ট আমাদের এই কোর্স থেকে নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফে চান্স পেয়েছিল। সো আশা করি এবছরও তোমরা সেই ধারা অব্যাহত রাখবা এবং আমার সাথে এই জার্নিটা ক্যারি অন করবা। সবার জন্য দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। ইনশাল্লাহ ভাইয়া খুব ভালো পরীক্ষা হবে নটরডেমে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।